Assalamu alaikum. Welcome to Basic Accounting Course Lecture 24. Perhaps this is the last lecture of Basic Accounting Course. So এই পর্যন্তই মোটামুটি Basic Accounting আমরা কভার করে থাকি usually. So in the last lecture we will talk about the financial statement preparation. So যেটা আমাদের অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আমরা যখন অ্যাকাউন্টিং সাইকেল দেখেছিলাম আমরা দেখেছিলাম যে স্টেপ 7 এ গিয়ে উই প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ওইটাই আমরা একটু লাস্টে করছি, মাঝখানে আরও আমরা টুকটাক কিছু জায়গা কভার করে আসছি. However, when we talk about the financial statements in accounting, we basically talk about 4 statements, that is income statement, balance sheet, owner's equity statement, cash flow statement. হ্যাঁ, সো এই স্টেটমেন্টগুলো প্রিপারেশন কীভাবে করতে হয়, জায়গাটা তো অনেক বড়, সব কিছু তো এত অল্প সময় হয়তো বা কভার করতে পারবো না, বাট শিওরলি আই ক্যান গিভ ইউ আ স্ন্যাপশট. সো আমরা শুরু করি ইনকাম স্টেটমেন্ট দিয়ে. ইনকাম স্টেটমেন্টে আমরা কী রাখি? আমরা রেভিনিউ রাখি একপাশে এক্সপেন্স রাখি, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স ইজ ইউর নেট প্রফিট অর লস. সো ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা নেট প্রফিট বা লসটাকে খুঁজে পাই. রিমেম্বার, ইনকাম স্টেটমেন্টকে এখন আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নামে অথবা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট নামে. তারপর আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করি, যেটার ভিতরে উই শো দ্য চেঞ্জেস অফ ওনার্স ইকুইটি ডিউরিং দ্য ইয়ার, অ্যান্ড লেটার অন উই ডু দ্য ব্যালেন্স শিট. ব্যালেন্স শিটকে এখন আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নামে, এবং ব্যালেন্স শিটের ভিতরে আমরা দেখাই যে একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে একটা পার্টিকুলার ডেটে বা একটা পয়েন্ট অফ টাইমে টোটাল অ্যাসেট কত আছে, টোটাল লায়াবিলিটিস কত আছে, টোটাল ওনার্স ইকুইটি কত আছে, অ্যান্ড ইভেনচুয়ালি উই প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট. আমরা জানি যে আমাদের ইনকাম স্টেটমেন্ট আমাদেরকে ক্যাশের ইনফরমেশন দিতে পারে না. সো হাউ much cash we have at the end of the accounting period and how the cash actually got changed, basically তিনটা কারণে চেঞ্জ হয়. সো এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আলাদা করানোর সুযোগ হতো, এটা বেসিক্যালি অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে করানো হয় বা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে করানো হয়. সো ওইখানে আমরা দেখতে পারবো যে ক্যাশগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, যেটা আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে করানো হয়. সো আজকে আমি এই লেকচারে বেসিক্যালি আপনাদেরকে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই জিনিসগুলো স্ন্যাপশট দেখাবো. ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা আপাতত ইগনোর করে যাচ্ছি, এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের কন্টেন্ট. সো আমরা যদি শুরু করি, এটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্টের মোটামুটি স্ন্যাপশট বলা যায়, যেখানে মোটামুটি অনেকগুলো বিষয় কাভার করা হয়েছে. সো আমরা যদি একটু পিছন দিক থেকে আসি, আমরা জার্নাল করেছি, লেজার করেছি, ট্রায়াল ব্যালেন্স করেছি, অ্যাডজাস্টিং এন্ট্রি করেছি, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করেছি, তাই না? সো রিমেম্বার, আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনপুট দিব, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই জায়গাগুলোতে ইনপুট দিব, আমাদেরকে অবশ্যই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারটা লিখতে হবে. তার মানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওইটাকে, ওই আগের ট্রায়াল ব্যালেন্সের ভ্যালুগুলোর সাথে অ্যাডজাস্ট করে যে ভ্যালুটা থাকে, ওই ইনপুটটাই আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিতে হবে, যেটা আমরা ওয়ার্কশিটে দেখে আসছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলামটা, ওই টাকাটাই কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে পোস্টিং করব. সো যে জিনিসটা আমরা সামারি করে বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এগুলো করতে গেলে আমাদের কি থাকতে হবে? আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো করা থাকতে হবে. অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ইনফরমেশনটা থাকলে আমাদের জন্য কাজটা অনেক হ্যান্ডি হবে. সো দেখেন, যেহেতু ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউ এবং এক্সপেন্সগুলোকে দেখাই, সো উই বেসিক্যালি স্টার্ট উইথ দ্য সেলস রেভিনিউ. যদি অর্গানাইজেশন সেলস ওরিয়েন্টেড না হয়, সার্ভিস ওরিয়েন্টেড হয়, তখন তারা সার্ভিস রেভিনিউ দেখাবে. তো সেলস রেভিনিউটাকে তারা আবার একটু নেট করে নেয়, কারণ কি হয়, ওই যে 1 লাখ টাকা সেল করলে 10,000 টাকা আবার রিটার্ন চলে যায়, আবার কিছু ডিসকাউন্ট হয়. সো এই বিষয়গুলোকে মাথায় রেখে সেলসটাকে আমরা নেট করে নিই, যে সেলস রেভিনিউ যদিও ইনিশিয়ালি 4,80,000 টাকা ছিল, পরবর্তীতে ডিসকাউন্ট রিটার্ন দেওয়ার পরে আমার সেলস আসছে 4,60,000 টাকা. কস্ট অফ গুডস সোল্ডের টার্মটা আমরা লেকচার 1-এই আলোচনা করেছি, কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমরা বলে দিয়েছি. সো হোয়াট উই ডু, আমরা নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটাকে মাইনাস করি. মাইনাস করার পরে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি গ্রস প্রফিট. এখন এই কস্ট অফ গুডস সোল্ডটার ভিতরে বেসিক্যালি কোন খরচগুলোকে দেখানো হয়? অ্যাকচুয়ালি প্রোডাকশন কস্টটাকে দেখানো হয়, যে একটা কলম প্রোডাকশন করতে আমার কী কী খরচ হয়েছে, বা কলমটাকে আমার আনতে, মানে কিনে আনা পর্যন্ত কত খরচ হয়েছে, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের ভেতরে আমরা দেখাই. এখন খেয়াল করে দেখেন, আমাদের অর্গানাইজেশনে কিন্তু এটার বাইরেও আরও কতগুলো ধরনের খরচ আছে. কি আছে? আমাকে একটা অফিস রান করতে হয়, অফিসের ভাড়া আছে, স্টাফের স্যালারি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, তাই না? ওগুলাকে আমরা বলি অপারেটিং এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স. আবার আমার প্রোডাক্টটা সেল করার জন্য আমাকে কিছু খরচ করতে হয়, যেটাকে আমরা সেলস এক্সপেন্ডিচার বলি, যেমন অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, ক্যাম্পেইন করতে হয়, সেলস এজেন্টের কমিশন দিতে হয়, ওগুলাকে আমরা বলি সেলিং এক্সপেন্স. সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুইটা এক্সপেন্সকে একসাথে আমরা বলি অপারেটিং এক্সপেন্স. তাহলে দেখেন, সোফার
যে আমরা গ্রস প্রফিট ক্যালকুলেশন করেছি আমরা কিন্তু এখন পর্যন্ত অপারেটিং এক্সপেন্সটাকে কনসিডার করি নাই। দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্সটাকে আমরা এখন পর্যন্ত কনসিডার করি নাই। কস্ট অফ গুডস সোল্ডে আমরা শুধু প্রোডাক্টটার সাথে রিলেটেড খরচগুলোকে কনসিডার করেছি। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্সের যে লিস্টটা এখানে দেওয়া আছে, যেমন স্যালারিজ আছে, ইউটিলিটিস আছে, অ্যাডভার্টাইজিং আছে, ডেপ্রিসিয়েশন আছে, ফ্রেট আউট আছে, ইন্স্যুরেন্স আছে। রিমেম্বার, ফ্রেট ইন যদি হয় সেটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে আছে, আনতে খরচ হয়েছিল, আর ফ্রেট আউট হচ্ছে বিক্রি করতে পাঠাতে খরচ হয়েছে। সো এটা অপারেটিং এক্সপেন্স, বাট ফ্রেট ইন কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের আইটেম। হাউএভার এখানে আমরা কিছু টেমপ্লেট দিয়েছি, কিছু লিস্ট আউট করেছি, এটার বাইরেও অনেক কিছু হতে পারে, বাট সবগুলো ফিগারই কী হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আসতে হবে। অ্যাডজাস্টমেন্টের আগের ট্রায়াল ব্যালেন্স থেকে আনলে কিন্তু ভুল হবে। অ্যাডজাস্টমেন্টের আগের যে ট্রায়াল ব্যালেন্সটা ছিল এটা হচ্ছে জেনারেল ট্রায়াল ব্যালেন্স, তারপরে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, তারপরে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগার পেয়েছি। ওই ফিগারগুলোই কিন্তু এখানে বসাতে হচ্ছে, যেটা আমরা অলরেডি ওয়ার্কশিটে একটা স্ন্যাপশট দেখে আসছি। সো এইভাবে করে আমরা অপারেটিং এক্সপেন্সগুলো বসাবো, বসানোর পরে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমরা যে প্রফিটটা পাবো সেটাকে আমরা বলি ইনকাম ফ্রম অপারেশন। এখানে আমাদের ইনকাম ফ্রম অপারেশন হয়েছে 30,000 টাকা। দ্যাট মিনস অলরেডি আমরা আমাদের সেলস রেভিনিউ মানে হচ্ছে আমার এটা আসছে, আর্ন করেছি, এখান থেকে 3টা খরচ বাদ দিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, বা ছোট করে বললে কস্ট অফ গুডস সোল্ড, আর একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। তো এটা বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকে এটাকে আমরা বলি ইনকাম ফ্রম অপারেশন। কত হয়েছে? 30,000 টাকা। আমি যদি একটু পরের স্লাইডে যাই, আমরা কন্টিনিউ করছি। হ্যাঁ, সোফার আমরা যে জিনিসগুলোকে কনসিডার করলাম এই জিনিসগুলোকে আমরা বলি মেইন স্ট্রিম বিজনেসের সাথে রিলেটেড ইনকাম এবং এক্সপেন্স। এখন মেইন স্ট্রিম বিজনেসের বাইরেও আমাদের কিছু ইনকাম হয়, যেমন হয়তোবা আমার অর্গানাইজেশন ব্যাংকে কিছু টাকা রেখেছে, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে। এখন খেয়াল করে দেখেন, ব্যাংক থেকে ইন্টারেস্ট পাওয়া কি আমার অর্গানাইজেশনের বিজনেস? না, এটা মেইন স্ট্রিম বিজনেসের বাইরে কিছু গেইন করার সে জায়গা বের করেছে। সো ওইটাকে আমরা ওই ইনকাম ফ্রম অপারেশনের ভিতরে দেখাতে পারি না, ইনকাম ফ্রম অপারেশনের বাইরে দেখাতে হয়। একইভাবে আমার কিছু আদার্স রেভিনিউ থাকে, আদার্স কিছু লসও হতে পারে যেগুলো মেইন স্ট্রিম বিজনেসের বাইরে হয়। যেমন অর্গানাইজেশন একটা চেয়ার ছিল যেটা তারা ইউজ করতো, চেয়ারটা ভেঙে গেছে, সেটা বাজারে বিক্রি করে দিয়েছে, কিছু টাকা লস হয়েছে অথবা কিছু টাকা লাভ হয়েছে। এই যে লাভ বা লসটা হয়েছে, মানে গেইন বা লসটা হয়েছে অন ডিসপোজাল, এটা তো অর্গানাইজেশনের বিজনেস না যে ইউজ করার চেয়ারটা বিক্রি করে লাভ লস করবে, বাট ইভেনচুয়ালি তার কিছু লাভ বা লস হয়েছে, এটাকে সে অপারেটিং বা অপারেশনে দেখাতে পারবে না, বা ইনকাম ফ্রম অপারেশনে দেখাতে পারবে না, ওইটার বাইরে আদার্স রেভিনিউ গেইন বা আদার্স লসে দেখাতে হবে। যার জন্য এখানে আমরা আদার্স রেভিনিউ গেইনস নামে কিছু জায়গা ক্রিয়েট করেছি, আদার এক্সপেন্স অ্যান্ড লস নামে কিছু জায়গা ক্রিয়েট করেছি। অর্গানাইজেশনে আদার্স রেভিনিউ এবং গেইনগুলো ইনকামকে বাড়ায়, আদার্স লসগুলো ইনকামকে কমায়। এটা খুব কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন, যার জন্য এগুলো প্লাস হচ্ছে, এগুলো মাইনাস হচ্ছে। মাইনাস প্লাস হওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকছে সেটা আমার ইনকাম ফ্রম অপারেশনের সাথে যুক্ত হয়ে আমরা বলছি আমাদের নেট ইনকাম হয়েছে 31,600 টাকা। এখন এই যে আদার্স রেভিনিউ, আদার্স এক্সপেন্সের লিস্টটা না খুব বেশি বড় না, আমি পরের স্লাইডে এই জন্য লিস্টটা মোটামুটি দিয়ে দিয়েছি যে মোটামুটি এইগুলোই একটা অর্গানাইজেশনে ঘুরে ফিরে আসে, এর বাইরে খুব বেশি কিছু আসে না। যার জন্য পরের স্লাইডটা আপনারা যদি একটু পজ করে দেখবেন যে আমি আদার্স রেভিনিউ, আদার্স এক্সপেন্সের একটা ছোট্ট লিস্ট করে দিয়েছি। হাউএভার এগুলো প্লাস মাইনাস করার পরে আমরা নেট ইনকাম পাই, এরপরে নেট ইনকামের উপরে আমরা ট্যাক্স দিই, সুতরাং ট্যাক্সটা মাইনাস করে আমরা প্রফিট আফটার ট্যাক্স ওই জায়গাটা বের করে থাকি। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট। সো এখানে আমি আদার্স রেভিনিউ এবং আদার্স গেইন, আদার্স এক্সপেন্সের কিছু লিস্ট করে দিয়েছি, আপনারা একটু পজ করে লিস্টটা একবার চোখ বুলিয়ে নেবেন। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা যে ইনকাম স্টেটমেন্টটা করেছি দেখেন ওইখানে আমরা কতগুলো ক্লাসিফিকেশন করেছি। আমরা প্রথমে গ্রস প্রফিট বের করেছি, ইনকাম ফ্রম অপারেশন বের করেছি, আদার্স রেভিনিউ গেইন এক্সপেন্স দেখিয়েছি, তারপর নেট ইনকাম দেখিয়েছি, তার থেকে ট্যাক্স মাইনাস করেছি, তারপরে আমরা প্রফিট আফটার ট্যাক্স করেছি, মানে অনেকগুলো সেগমেন্ট করেছি। আমরা চাইলে ইনকাম স্টেটমেন্টটাকে খুব সহজও করতে পারি, যেটাকে আমরা বলি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা সেখানে কি করি, মানে রিগার্ডলেস দ্য স্টেপ, রিগার্ডলেস দ্য টাইটেল, আমরা সবগুলো রেভিনিউকে একসাথে করে দেখায় দিই। যেমন এই যে দেখেন আদার্স রেভিনিউ, আদার্স গেইনও এখানে দেখিয়ে দিয়েছে, সবগুলো এক্সপেন্সকে একসাথে দেখিয়ে দিই। এখানে আমরা ওই ক্লাসিফিকেশন সেগমেন্টেশনে যাই না, সবগুলো রেভিনিউকে একসাথে দেখালাম, সবগুলো এক্সপেন্সকে একসাথে দেখালাম, ইভেনচুয়ালি নেট ইনকাম তো এটাই আসবে 31,600 টাকা। বাট এই ফরম্যাটটা না স্ট্যান্ডার্ড ফরম্যাট না, এটা আমরা অ্যালাউ করি না। সো আমাদেরকে সবসময় একটু আগে যেটা করিয়েছি সেই ফরম্যাটেই ইনকাম স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। হাউএভার এবার আসেন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্টে কী দেখাই, ওনারের
ইকুইটি কী কারণে চেঞ্জ হয়েছে ওই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করি। এখন খেয়াল করে দেখেন ওনারের ইকুইটিটা আসে কোত্থেকে, ইনিশিয়ালি যে ক্যাপিটালটা দিয়েছে সেটা থেকে আসে। এখন সেই ক্যাপিটালটা কী কারণে বাড়ে? দুইটা কারণে বাড়ে। ওনার যদি অ্যাডিশনাল কোনো ইনভেস্টমেন্ট করে সেই কারণে বাড়তে পারে, অথবা যদি অর্গানাইজেশনে কোনো প্রফিট হয় প্রফিটের কারণে ইকুইটি বা ক্যাপিটাল বাড়ে। কী কারণে কমতে পারে? ওনার যদি টাকা উইথড্র করে নিয়ে যায় ইকুইটি কমতে পারে, যদি অর্গানাইজেশনের লস হয় ইকুইটি কমতে পারে। সুতরাং ওই জিনিসগুলাই ওনার্স ইকুইটি স্টেটমেন্টে দেখানো হয়। ওপেনিং ক্যাপিটাল ছিল, অ্যাডিশনাল ক্যাপিটাল কিছু দিয়েছি কিনা প্লাস করেছি, নেট প্রফিট হলে প্লাস করেছি, যেটা ইনকাম স্টেটমেন্টে আমরা পেয়ে যাই। উইথড্র করলে সেটা মাইনাস হয়ে যায়। সব কিছু করার পরে এখানে প্রফিট লিখেছি তো এই জন্য লসটা লিখি নেই, লস হলে মাইনাস হবে, একটা ক্লোজিং ক্যাপিটাল পাই। ক্লোজিং ক্যাপিটালটা আমরা এখানে ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মাধ্যমে দেখার চেষ্টা করি। সো ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা প্রিটি ইজি একটা জায়গা। সো এখান থেকে আমরা একটা ক্লোজিং ক্যাপিটাল পাই। এবার আসেন ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিট হচ্ছে আমাদের মোটামুটি আপাতত লাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কারণ আমরা বলেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের কন্টেন্ট, ওইটা আমরা ইগনোর করে গেলাম। এখন ব্যালেন্স শিটের ভিতরে আমরা কি দেখাই? অ্যাসেট দেখাই, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি দেখাই। অ্যান্ড রিমেম্বার দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে অ্যাসেটের সমান হবে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি, তাই না? ওনার্স ইকুইটি কিন্তু অলরেডি আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে পেয়েই গেছি, আমরা জাস্ট এই ব্যালেন্সটা ওখানে বসিয়ে দিব, আমাদের লায়াবিলিটিসটা ওখানে দেখাতে হবে। আচ্ছা, সো আমরা প্রথমে কি করব? অ্যাসেটগুলোকে সাজাবো। অ্যাসেটের ভিতরে ক্লাসিফিকেশনটা আমরা ইউজুয়ালি এভাবে করি, আপনারা চাইলে রিভার্স ফর্মেও করতে পারেন। আমরা দেখাচ্ছি কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই সিরিয়ালে আমরা দেখাচ্ছি। আর ফিগারটা আমরা কোত্থেকে নিচ্ছি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। আপনারা যদি একটু লিস্টটা একটু চেক করেন, ভিডিওটা পজ করে আপনারা বুঝতে পারবেন। হাউএভার এইটাকে কিন্তু আপনারা রিভার্সও করতে পারেন। শুরুতে ইনট্যাঞ্জিবল রাখেন, তারপর প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট রাখেন, তারপর লং টার্ম ইনভেস্টমেন্ট রাখেন, তারপর কারেন্ট অ্যাসেট রাখেন। বাট মাঝখানে কিন্তু ঝামেলা করতে পারবেন না যে কারেন্ট অ্যাসেট, ইনট্যাঞ্জিবল, লং টার্ম প্রপার্টি না। হয় এভাবে যাবেন লিকুইডিটির বেসিসে, অথবা উল্টাভাবে আসবেন, যে কোনো একটা, ঠিক আছে? সো এইভাবে করে আমাদের অ্যাসেটের একটা লিস্ট হবে। এখানে টোটাল দেখাচ্ছে 61,400 টাকা। এরপরে আমরা লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির লিস্টও করবো। সো লায়াবিলিটিসের ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম, প্রথমে আমরা কারেন্ট লায়াবিলিটিসগুলোকে দেখাই, তারপরে আমরা লং টার্ম লায়াবিলিটিসগুলোকে দেখাই। দেখানোর পরে আমার টোটাল লায়াবিলিটিসের একটা ফিগার আসবে, লেটস সে এটা আসছে 27,350 টাকা। আর ওনার্স ইকুইটিতে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে করেই আসছি, জাস্ট ক্লোজিং ব্যালেন্সটা বসিয়ে দিলাম। দেখেন এই দুইটা মিলেও হয়ে গেছে 61,400 টাকা। হেন্স দ্য ইকুয়েশন মিলে গেল। কিভাবে? টোটাল অ্যাসেট ছিল 61,400 টাকা, লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটিও হলো 61,400 টাকা। এইটা যদি না মিলে তাহলে ধরে নিতে হবে আপনি কোথাও ভুল করেছেন। সুতরাং আমরা সবসময় বলি যে ব্যালেন্স শিট দুই পাশে ব্যালেন্স হতেই হবে। যদি ব্যালেন্স না হয়, ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ মেড মিস্টেকস ইন সামহার দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, ঠিক আছে? সো আমি খুবই অল্প কথায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা তো একদম দেখাতে পারলাম না, আমি একটা স্ন্যাপশট দেখালাম। বাট ইয়েস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যাট হোম। এটাকে অনেক প্র্যাকটিস করতে হবে। কিছু প্রবলেম নিয়ে বসবেন, 4-5টা প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই ব্যাপারটা আপনাদের কাছে হ্যান্ডি হয়ে গেছে। So I wish you all the very best with the basic accounting course. Hope to see you. And আপনাদের কারো যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন।